হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ, তোমাদের সকলকে এখানে স্বাগত জানাই। লাইফ সায়েন্স বা জীববিজ্ঞানের উপরে আমরা ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে আমি ভিডিও বানাচ্ছিলাম। এর আগে ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি একটা, তো সেটা যারা দেখোনি তারা অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপরে আজকের এই ভিডিওটা দেবে, কারণ এটা ওই ভিডিওরই সেকেন্ড পার্ট, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম আমি আজকে কন্টিনিউ করব। আগের দিন আমি কিছু জিনিস বুঝিয়ে এসেছি, অর্থাৎ কোথায় কোথায় কোন কোন জিনিসগুলো রয়েছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রটা দেখতে কেমন, সেখানে কি কি জিনিস রয়েছে, সেগুলো কোথায় অবস্থান করে, তার কাজ কি, এগুলো আমি আলোচনা করে এসেছি। তো সেইটা অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখবে, যেটা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দেবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যায়। আর তোমরা যদি নতুন হও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমার সঙ্গে কন্ট্যাক্ট করার আইডি এবং সমস্ত প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা বেসিক্যালি যেটা আলোচনা করব, যে আমাদের যে হজম হয়, পরিপাক হয়, এর পিছনে বেশ কিছু গ্ল্যান্ড রয়েছে, বেশ কিছু পরিপাক গ্রন্থি রয়েছে। সেই পরিপাক গ্রন্থিগুলো কিভাবে আমাদের শরীরের মধ্যে যে খাবারটা যাচ্ছে সেটাকে হজম করে, অর্থাৎ তার মধ্যে থেকে যে সমস্ত জুস, যে সমস্ত এনজাইম ইত্যাদি এসে খাবারের সঙ্গে মেশে দিয়ে খাবারকে ভেঙে দেয়, সেই জিনিসটা আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমাদের খাবার পরিপাক হওয়া, আমরা যে খাবার গ্রহণ করি সেটা পরিপাক হওয়া শুরু হয় মুখ থেকে। আমরা খাবার গ্রহণ করলাম, ফার্স্ট আসে মুখে, মুখে খাবার যাওয়ার সাথে সাথে তার সঙ্গে লালা রস এসে মেশে এবং এই লালা রস প্রথমেই আমাদের দেহে পরিপাক করা শুরু করে। তো ফার্স্ট আমরা যে রসটা পাবো সেটা হচ্ছে লালা। ইংরেজিতে যাকে স্যালাইভা বলা হয়। স্যালাইভা বলা হয়, লালা। তো এই লালা সম্পর্কে কিছু তথ্য আমরা দেখব এবং এই লালা কিভাবে আমাদের শরীরে পরিপাক করতে সাহায্য করে সেটা আমরা দেখব। প্রথম কথা হচ্ছে লালা কতটা ক্ষরণ হয়। লালা সারা দিনে টোটাল 1200 থেকে 1500 মিলিলিটার ক্ষরণ হয় প্রতিদিন। একটা সাধারণ হেলদি মানুষের ক্ষেত্রে লালা 1200 থেকে 1500 মিলিলিটার ক্ষরণ হবে। সেকেন্ড, এটা কিরকম, এর বিক্রিয়া কিরকম? বিক্রিয়া বলতে এটা আম্লিক মানে অ্যাসিডিক না ক্ষারীয়, সেটা আমাদের দেখতে হবে। এইগুলো থেকে প্রশ্ন আসে। লালা হচ্ছে অম্লধর্মী, সামান্য অম্লধর্মী, একদম পুরো অম্লধর্মী বলে দিতে পারবো না, কারণ পুরোপুরি আম্লিক নয়। এখানে বলবো সামান্য সামান্য অম্লধর্মী। তাহলে আমি কেন লালাকে সামান্য অম্লধর্মী বলছি? প্রথম দিনের ভিডিওতে আমি পিএইচ স্কেল সম্পর্কে আলোচনা করেছিলাম। পিএইচ স্কেল হচ্ছে একটা স্কেল যেখানে টোটাল 14 অবধি সংখ্যা এরকম রয়েছে। যদি কোনো জিনিস 7 হয় সেটা হয়ে যায় নিউট্রাল, অর্থাৎ সেটা না ক্ষারীয় না ওটা আম্লিক। 0-র দিকে গেলে, যদি 7 থেকে আস্তে আস্তে নিচের দিকে নামি, তাহলে সেই জিনিসটা হয়ে যাবে হচ্ছে আম্লিক। 7 থেকে যদি উপরের দিকে যেতে যেতে 14 অবধি হয়, সেই জিনিসটা হবে ক্ষারীয়। অম্ল আর ক্ষারীয় কি সেটা নিশ্চয়ই তোমরা সকলে জানো, তো সেটা এখানে বলছি না। লালার যে পিএইচ, সেটা দেখা যাচ্ছে পিএইচ 6.02 থেকে 7.05, অর্থাৎ এর মধ্যে ঘোরাফেরা করে। এক্স্যাক্টলি কত সেটা বলা সম্ভব নয়, কারণ মানুষ বিশেষে সেটা আলাদা হয়ে যায়। তো লালা কোনো মানুষের 6.02 হয় তার পিএইচ মান, কারোর 7.05 হয়। তো দেখা যাচ্ছে হালকা আম্লিক, 7-এর থেকে কিছুটা নিচে, 7.05 খুব কম মানুষের হয়, তার থেকে কিছুটা নিচেই হয়। তো নর্মালি মানুষের 6.25 6.50 এরকম থাকে। তো এটা তাহলে পিএইচটা সামান্য হচ্ছে অম্লধর্মী, একদম পুরো অ্যাসিডিকও নয় আবার বেসিকও নয়, হয়ে গেল। এরপরে হচ্ছে
এতে কি কি থাকে উপাদান? লালা আমরা যে ফিল করি আমাদের মুখের মধ্যে, দেখবো সেটা একটু জলের মতো। জল, বেশিরভাগটাই জল, কিন্তু একটু জলের থেকে ভারী, থকথকে, অর্থাৎ শুধুমাত্র জল তাতে নেই, জলের সঙ্গে কিছু কঠিন পদার্থ মিশে আছে। লালার মধ্যে জল থাকে 99%, 99.5%, আর মাত্র কঠিন থাকে হচ্ছে 0.5%। তাহলে উপাদান হিসেবে প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে জল। লালা জলীয় হয় কারণ তার 99.5%ই জল থাকে, 0.5% তাতে কঠিন পদার্থ থাকে, এবং আমাদের কাজ এই কঠিন পদার্থগুলোকে নিয়ে। এই কঠিন পদার্থকে দুভাগে ভাগ করা যায়, এবং এরপরে যে কটা এরকম রস পাবো প্রত্যেকটাকে এরকম দুভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে অজৈব পদার্থ। আচ্ছা, আগে জৈব পদার্থ এবং সেকেন্ড হচ্ছে অজৈব পদার্থ। ইংরেজিতে জৈব পদার্থকে বলা হয় অর্গ্যানিক, আর অজৈব পদার্থকে বলা হয় ইনঅর্গ্যানিক। জৈব পদার্থ মানে এমন কঠিন পদার্থ যার মধ্যে কার্বন থাকবে। যাতে কার্বন থাকবে তাকে আমরা জৈব পদার্থ বলবো, যার মধ্যে কার্বন থাকবে না তাকে অজৈব পদার্থ বলি। বেসিক্যালি অজৈব পদার্থগুলো পরীক্ষায় সেভাবে আসে না। এর মধ্যে কিছু কিছু যেগুলো থাকে বলে দিচ্ছি, সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে, পটাশিয়াম ক্লোরাইড থাকে, ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে, সোডিয়াম ফসফেট থাকে, ক্যালসিয়াম ফসফেট থাকে। তো এইগুলো থাকে অজৈব পদার্থের মধ্যে। জৈব পদার্থগুলো হচ্ছে আমাদের প্রয়োজন, কারণ জৈব পদার্থ যে কোনো রস, এটা লালা রসের কথা বলছি, এরপরে যে কটা রস পাবো প্রত্যেকটার এই জৈব উপাদানের কিছু অংশ খাবারের হজম করতে সাহায্য করে। জৈব উপাদানের সমস্ত অংশ নয়, জৈব উপাদানের কিছু কিছু জিনিস খাবারকে হজম করতে সাহায্য করে। এবার জৈব উপাদান কি কি হয়? উৎসেচক হয়, এছাড়াও কিছু অন্যান্য জৈব উপাদান থাকে। অন্যান্যগুলো অন্যান্য কাজই করে, খাবার হজমে সেভাবে সাহায্য করে না, কিন্তু উৎসেচকগুলো খাবার হজম করতে সাহায্য করে। যে কোনো রসের জৈব পদার্থের উৎসেচক যেগুলো থাকে সেইগুলো খাবার হজম করতে সাহায্য করে। এইখানে লালার মধ্যে যে উৎসেচকগুলো পাওয়া যায় সেইগুলো হচ্ছে টায়ালিন, লাইসোজোম, এবং থার্ড হচ্ছে ফসফেটেজ। এটা ইম্পর্টেন্ট নয়, এই দুটো খুব ইম্পর্টেন্ট, টায়ালিন এবং লাইসোজোম এর থেকে পরীক্ষায় আসে। অন্যান্য যে উপাদানগুলো থাকে তার মধ্যে মিউসিন থাকে, ইউরিয়া থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, আর কোলেস্টেরল থাকে। এই উপাদানগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় এর থেকে ডিটেলসে আসে না। ডিটেলস এর মধ্যে যা আছে সেটা হচ্ছে টায়ালিন আর লাইসোজোম থেকে। ঠিক আছে, আর কিছু গ্যাসীয় উপাদানও থাকে, মানে জৈব পদার্থের মধ্যে আর কিছু গ্যাসীয় উপাদানও থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এগুলো থাকে, সেগুলো ইম্পর্টেন্ট নয়। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে উৎসেচকগুলোকে নিয়ে আমাদের জানতে হবে টায়ালিন কি করে, লাইসোজোম কি করে। টায়ালিন, ফার্স্ট হচ্ছে টায়ালিন। টায়ালিনেরই আরেক নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ।
ইংলিশেও স্যালাইভারি অ্যামাইলেজই বলা হবে, আবার টায়ালিন একই নাম, মানে একই জিনিসের নাম। তাহলে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ একই জিনিস। এটা কি করে, লাইসোজোম কি করে, এই দুটো আমাদের জানতে হবে। স্যালাইভারি অ্যামাইলেজ কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, স্যালাইভারি অ্যামাইলেজ কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে। স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে। অর্থাৎ আমি খাবার গ্রহণ করলাম, মুখের মধ্যে প্রবেশ করলো খাবার, খাবারের মধ্যে কিছু জিনিস থাকবে কার্বোহাইড্রেট, কিছু থাকবে প্রোটিন, কিছু থাকবে ফ্যাট, কিছু থাকবে মিনারেল, এরকমভাবে থাকবে, কিছু থাকবে ভিটামিন ইত্যাদি থাকবে। সেই সমস্ত জিনিসের মধ্যে স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন বেছে বেছে কার্বোহাইড্রেটকে ভঙ্গন করবে বা পরিপাক করবে। কার্বোহাইড্রেট কিভাবে পরিপাক করে স্যালাইভারি অ্যামাইলেজ? কার্বোহাইড্রেটের মানে স্যালাইভারি মানে আমি যখন খাবার মুখে নিলাম, তার সঙ্গে তার মধ্যে যে কার্বোহাইড্রেট রয়েছে সেটাকে এই স্যালাইভারি অ্যামাইলেজ মল্টোজ মল্টোজ এবং সুক্রোজে পরিণত করে দেয়, সরি গ্লুকোজে পরিণত করে দেয়। ওকে, আমি প্রথমে ফার্স্ট স্টেপ, আমি খাবার গ্রহণ করলাম, তার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, মুখেতেই এই কার্বোহাইড্রেটের কিছুটা অংশ পরিপাক হয়ে যায়। কার্বোহাইড্রেট কি কার্বোহাইড্রেটের ওপর এই স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন কাজ করতে শুরু করবে এবং কাজ করে সেটা মল্টোজ এবং গ্লুকোজে পরিণত করে দেবে। এটা ফার্স্ট কাজ হচ্ছে লালা রসের। এবার প্রশ্ন আসবে, আমরা খাদ্য যেটা গ্রহণ করছি তার মধ্যে যতটা কার্বোহাইড্রেট রয়েছে সেটা পুরোটাই কি লালা মুখের মধ্যেই বিশ্লেষণ করে দেয়? না, 30% কার্বোহাইড্রেটকে মুখের মধ্যে বিশ্লেষণ করা হয়। এই জন্য বলা হয় যে মুখে খাবার চিবিয়ে খেতে। চিবিয়ে খেলে কি হবে, যতক্ষণ আমি চিবাবো তার মধ্যে লালাটা কাজ করা শুরু করবে, কাজ করে এই 30% কার্বোহাইড্রেটকে সেখানেই পরিপাক করে দেবে। এই 30% যদি মুখে পরিপাক না হয় সেটা পেটে চলে যাবে এবং পেটে 30% যে এক্সট্রা যাচ্ছে সেটাতে কাজ করার মতো অন্য কোনো ফাংশন আমাদের শরীরে নেই, সেটার ফাংশন একমাত্র লালা রসের। তো লালা রস এইভাবে 30% কার্বোহাইড্রেটকে ভেঙে দেয়। এরপরে আসছে লাইসোজোম। লাইসোজোম কি কাজ করবে? আমরা যে খাবার গ্রহণ করছি সেই খাবারের মধ্যে কিছু জীবাণু থাকে, সে আমরা যতই ধুয়ে সেটাকে তৈরি করি, যতই ফুটিয়ে বানাই, তার মধ্যে কিছু না কিছু ব্যাকটেরিয়া থাকবেই, সেটা আমাদের মুখে যায়। লাইসোজোম সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো খাবারের মাধ্যমে যায় সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করা লাইসোজোমের কাজ। অর্থাৎ এর কাজ হচ্ছে জীবাণু নাশক। জীবাণু নাশক। ওকে, তো এই হচ্ছে জৈব পদার্থগুলোর মধ্যে যে উৎসেচকগুলো রয়েছে সেই উৎসেচকগুলোর কাজ। এছাড়াও লালা আমাদের শরীরে আর কিছু কাজ করে, যেমন আমাদের মুখের মধ্যে যদি লালা না ক্ষরিত হতো তাহলে আমরা কথা বলতে পারতাম না। জীব যে আমরা এদিক ওদিক চালনা করতে পারছি, যার মাধ্যমে আমরা কথা বলতে পারছি, সেই কাজটা হতো না। খাবার গিয়ে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটা গিয়ে একটা মণ্ডে পরিণত হচ্ছে, তার সঙ্গে লালা মিশে একটা লালার যে জলীয় অংশটা রয়েছে সেটা মণ্ডে পরিণত হচ্ছে, তারপরে সেটা আমরা গিলতে পারছি। লালা যদি না মিশ্রিত হতো তাহলে আমরা সেটাকে গিলতে পারতাম না। অর্থাৎ আমাদের খাবারকে গিলতেও সাহায্য করে হচ্ছে লালা। ঠিক আছে, এইগুলো অন্যান্য কাজ থাকছে, মেন কাজ হচ্ছে 30% কার্বোহাইড্রেটকে এটা পরিপাক করায়। এরপরে যে রসটা আমরা পড়বো সেটা হচ্ছে পাকস্থলী রস। পাকস্থলী রস
পাকস্থলী রসকে ইংরেজিতে বলা হয় হচ্ছে গ্যাস্ট্রিক জুস। আগের দিন বলেছিলাম মুখ থেকে খাবার পেরিস্টালসিস নামক একটা চলন প্রক্রিয়ায় সেটা পাকস্থলীতে গিয়ে পৌঁছয়, অর্থাৎ খাবার এবার মুখ থেকে চলে এসছে পাকস্থলীতে। যখনই পাকস্থলীতে যাবে, পাকস্থলীতে একটা রস ক্ষরিত হবে, যে রসটা এবার খাবারকে আবার পরিপাক করতে সাহায্য করবে। তো পাকস্থলীর রস থেকে ফার্স্ট কিছু পয়েন্ট বা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নেব। সেটা হচ্ছে পাকস্থলীর রস দিনে কতটা ক্ষরিত হয়, ক্ষরণ কতটা হয়। পাকস্থলীর রস প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার ক্ষরণ হয়। সেকেন্ড, এটা আম্লিক না ক্ষারীয়, অর্থাৎ এটার বিক্রিয়া কিরকম। পাকস্থলী রস পুরোপুরি অ্যাসিডিক। এটা পুরোপুরি অ্যাসিডিক, এর কারণ রয়েছে, কেন একটু পরে বলছি। এটা আম্লিক। তাহলে আম্লিক বললেই হবে না, তার পিএইচ সম্পর্কে জিজ্ঞেস করবে। পিএইচ হচ্ছে 0.9 থেকে পিএইচ 0.9 থেকে 1.5 অবধি হয়। এটা পুরোপুরি আম্লিক। 7 থেকে নিচের দিকে গেলে সেটা আম্লিক হয়, 0 অবধি গেলে সেটা আম্লিক হবে। 0.9 থেকে 1.5 মানে প্রচন্ড অ্যাসিডিক এই পাকস্থলীর রস। এটার কি উপাদান রয়েছে? এতে যে উপাদানগুলো রয়েছে, ফার্স্ট পাবো হচ্ছে জল, 99.45% হচ্ছে জল রয়েছে এই পাকস্থলী রসের মধ্যে। সেকেন্ড যে উপাদান পাবো সেগুলো হচ্ছে কঠিন। সেম একইভাবে কঠিন পদার্থ, তাহলে বাকি অংশটা হবে 0.55% কঠিন পদার্থ থাকে পাকস্থলী রসের মধ্যে। জলের সম্পর্কে নিশ্চয়ই কিছু জানার নেই, জলের সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। আমাদের দরকার কঠিন পদার্থগুলো নিয়ে। কঠিন পদার্থকে আমরা যেরকম ভাবে ভাগ করি জৈব পদার্থ এবং অজৈব পদার্থ। মেনলি আমাদের দরকার জৈব পদার্থগুলোকে নিয়ে, অজৈবকে আমরা বাদ দেব, কারণ অজৈব পদার্থ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, তো ইগনোর। জৈব পদার্থ, জৈব পদার্থের মধ্যে কিছু রয়েছে উৎসেচক। প্রথমেই বললাম যে জৈব পদার্থের কিছু অংশ খাবার পরিপাকে সাহায্য করে, এবং সেটা কে করে? উৎসেচক। যে উৎসেচকগুলো থাকবে সেইগুলোই খাবার পরিপাক করবে। আর কিছু অন্যান্য জিনিস থাকে যেগুলো খাবার পরিপাকে সাহায্য করে না, সেগুলো হেল্প করে। উৎসেচক বললে প্রথমে যে উৎসেচকগুলো মানে খুব ইম্পর্টেন্ট নাম, সেগুলো হচ্ছে পেপসিন, গ্যাস্ট্রোসিন, প্যারাপেপসিন, এইগুলো। এবার অন্যান্য পদার্থ যেগুলো থাকে সেগুলো হচ্ছে মিউসিন, সেকেন্ড হচ্ছে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর, ওকে। আর যেটা ক্ষরিত হয় সেটা হচ্ছে HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর পাকস্থলী রস এতটা আম্লিক হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় বলে এটা এতটা আম্লিক হয়। কারণ আমরা জানি HCl একটা খুবই মানে অ্যাসিডিক, প্রচন্ড একটা অ্যাসিডিক একটা পদার্থ HCl। এবার আমরা খাবার গ্রহণ করি বা না করি, এই পাকস্থলী রস ক্ষরণ হতে থাকবে। যেমন করে আমরা খাবার গ্রহণ করি বা না করি, লালা সবসময় আমাদের মুখের মধ্যে রয়েছে। যখন আমি সারাক্ষণ দেখছি যে আমার মুখের মধ্যে ভিজে ভিজে ব্যাপার রয়েছে, তো লালা সবসময় রয়েছে।
তেমনি ভাবে পাকস্থলীর রসও খাবার গ্রহণ করি বা না করি সেটা থাকবেই। আর তার মধ্যে কি রয়েছে? HCl। এবার যদি আমি খাবার গ্রহণ না করে অনেকক্ষণ থাকি, HCl ক্ষরণ হতেই থাকছে, তো তখন ওই ফাঁকা পাকস্থলীর মধ্যে HCl কাজ করে গ্যাস ফর্ম করে। আর সেই কারণে আমরা যখন কোনো খাবার গ্রহণ করি না, অনেকক্ষণ ধরে উপোস করে থাকি, তখন আমাদের গ্যাস হয়ে যায়। এর কারণ হচ্ছে HCl। তাহলে ফার্স্টে শুরু করব HCl দিয়ে। HCl পাকস্থলীর ছবি আগের দিন দেখিয়েছিলাম। এরকম এরকম একটা জিনিস পাকস্থলীর। এরকম কিছু একটা পাকস্থলীর ছবি। পাকস্থলীর গায়ে এরকম জায়গায় রয়েছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে এই গ্যাস্ট্রিক জুস খরিত হয়। অর্থাৎ এখানে খাবার এলো, এখান থেকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে ক্ষরণ হচ্ছে, সেইগুলো মিশে গিয়ে ফাইনালি খাবারের ওপরে ক্রিয়া করবে। এইখানে পাকস্থলীর গায়ে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো রয়েছে তার মধ্যে একটা গ্ল্যান্ডের নাম ফান্ডাস। ওকে, ফান্ডাস। আর এই ফান্ডাস থেকে HCl খরিত হয়। পার্টিকুলারলি HClটার কথা বলছি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে ফান্ডাস বলে একটা কোষ থাকে, তার থেকে এই HCl খরিত হয়। খাবার যখনই আমাদের পাকস্থলীতে এসে পৌঁছবে, ফার্স্ট কাজ শুরু করবে HCl। সবার প্রথমে কাজ শুরু করবে HCl। আচ্ছা, এখানে আরো একটা উৎসেচকের নাম লিখে রাখো, সেটা হচ্ছে রেনিন। রেনিন এটাও লাগবে। তাই জন্য ফার্স্টে কাজ শুরু করবে কে? খাবার পৌঁছলেই HCl তার উপর কাজ শুরু করবে। এই HCl ফার্স্ট যে কাজটা করে সেটা হচ্ছে, খাবারের মধ্যে যদি এখনো পর্যন্ত কোনো রোগ জীবাণু থেকে থাকে, কোনো জীবাণু যদি এখনো পর্যন্ত লালারস থেকে বেঁচে পাকস্থলী অবধি পৌঁছে যায়, সেইগুলোকে আগে এটা খতম করবে। সেকেন্ড কাজ করবে কি, আমরা যখন খাবারটা গ্রহণ করছি, যখন পাকস্থলীতে এটা পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত না সেটা হজম হবে বা সেটা ভঙ্গ হবে, যতক্ষণ না সেটা আম্লিক হয়। যতক্ষণ না খাবারটা অম্লে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পাকস্থলীর রস কাজ করবে না, বিশেষত এই পেপসিন কাজ করবে না। আর পেপসিন একটা গুরুত্বপূর্ণ উৎসেচক আমাদের খাবারের, আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো হজম করার জন্য। তো সেকেন্ড কাজ, এই সেলের যে খাবার যেটা আমরা পাকস্থলীতে পাঠালাম, সেটাকে আম্লিক তৈরি করে দেওয়া। ওকে, আম্লিক তৈরি করবে। আম্লিক কেন করবে? যাতে এই পেপসিন কাজ করতে পারে, তাই জন্য পেপসিন যাতে ঠিকভাবে কাজ করতে পারে, সেই কারণে HCl খাবারকে আম্লিক বানাবে। থার্ড, এই যে পেপসিন উৎসেচক যাকে নিয়ে এত কথা হচ্ছে, সেই পেপসিন অ্যাকচুয়ালি এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে পেপসিন হিসাবেই খরিত হয় না। পেপসিন আমাদের যে খাদ্য গ্রহণ আমরা করছি তার উপর ক্রিয়া করে পেপসিন, কিন্তু সেটা অ্যাকচুয়ালি এই পাকস্থলী রসের মধ্যে পেপসিন নামে খরিত হয় না, তখন তার নাম থাকে পেপসিনোজেন। পেপসিনোজেন। ওকে, এই পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে হচ্ছে HCl। পেপসিনোজেন এর উপরে HCl ক্রিয়া করে পেপসিন হয়, আর তারপরে এই পেপসিন খাবারের ওপর ক্রিয়া করে। ওকে, এই হচ্ছে HCl এর প্রধান কাজ। এবার এতক্ষণ ধরে যে এই পেপসিনের কথা বলা হচ্ছে, পেপসিন কি কাজ করে? ইতিমধ্যে আমাদের খাবারের মধ্যে যে 30% কার্বোহাইড্রেট ছিল সেটা পাচিত হয়ে গেছে। পাচিত হয়ে যাওয়া মানে তার মধ্যে খাবারের মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা আমাদের শরীরের উপযোগী শক্তিতে পরিণত হয়ে গেছে। 30% শুধুমাত্র কার্বোহাইড্রেটের। এই পেপসিন অ্যাকচুয়ালি প্রোটিনকে ভাঙে। এখনো পর্যন্ত প্রোটিনের ওপর হাতই পড়েনি, প্রোটিনকে ভঙ্গ করে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? কার্বোহাইড্রেটের
এখানে লিখছি কার্বোহাইড্রেটের সিএইচ শর্টে লিখছি 30% ভঙ্গ হয়ে গেছে। তাহলে এই পেপসিন প্রোটিনকে ভাঙছে কতটা? পুরো প্রোটিন যা আমাদের মধ্যে যা খাবার হচ্ছে পুরো প্রোটিনকে ভেঙে দেয় না, প্রোটিনের অনলি 50% আমাদের পাকস্থলিতে ভঙ্গ হয়। তাহলে কার্বোহাইড্রেটের এখনো কত পার্সেন্ট রয়েছে? 70% রয়েছে। প্রোটিনের 50% এখনো রয়েছে। তাহলে আমরা আলোচনা করছিলাম পেপসিন সম্পর্কে। পেপসিন প্রোটিনকে ভঙ্গ করে। তাহলে আমরা যে খাবারটা গ্রহণ করলাম তাতে রয়েছে কিছু প্রোটিন, সেই প্রোটিন অংশটাকে এই পেপসিন খুঁজে বার করে, তার উপরে ক্রিয়া করে, দিয়ে তাকে পেপটনে পরিণত করে। পেপটন পেপটন আর কিছুই নয়, প্রোটিনের আরো সরল অংশ। আমাদের শরীরে যে শক্তি দরকার লাগে সেটা শুধুমাত্র প্রোটিন খেলে হবে না, প্রোটিনকে ভেঙে আরো সহজ বানাতে হবে, যার উপর যেটা হচ্ছে আমাদের শরীর গ্রহণ করতে পারবে। পেপটন অ্যাকচুয়ালি শরীর গ্রহণ করতে পারে, প্রোটিনকে শরীর গ্রহণ করতে পারে না। পেপটন প্রোটিনের আরো সরল অংশ, পেপটনকে আমাদের শরীর গ্রহণ করতে পারে, সেই শক্তিটা গ্রহণ করতে পারে, দিয়ে কাজ করতে পারে। তো প্রোটিনের ওপরে পেপসিন কাজ করবে এবং পেপসিন কাজ করে পেপটন পরিণত করবে। 50% প্রোটিনের উপরে এটা কাজ হলো, বোঝা গেল? তাহলে পেপসিন কিভাবে তৈরি হচ্ছে? পেপসিনোজেন বলে একটা পদার্থ এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে খরিত হয়। সেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে খরিত পেপসিনোজেনের ওপরে HCl ক্রিয়া করবে, HCl ক্রিয়া করে সেটাকে পেপসিনে পরিণত করবে। সেই পেপসিন প্রোটিনের 50% প্রোটিনকে ভঙ্গ করবে, দিয়ে পেপটনে পরিণত করবে। এরপরে হচ্ছে গ্যাস্ট্রোসিন। গ্যাস্ট্রোসিন কি কাজ করবে? গ্যাস্ট্রোসিন থেকে আমাদের পাকস্থলীর রস, তার মধ্যে থাকে গ্যাস্ট্রোসিন, সেটা পরবর্তীকালে পাকস্থলীর মধ্যেই হয়ে যায় গ্যাস্ট্রিক লাইপেজ। গ্যাস্ট্রিক লাইপেজ যেমন করে পেপসিনোজেন পরিণত হয় পেপসিনে, গ্যাস্ট্রিনোসিন পরিণত হয় গ্যাস্ট্রিক লাইপেজে। আর এই গ্যাস্ট্রিক লাইপেজ ফ্যাটের ওপর ক্রিয়া করবে। এতক্ষণে আমাদের কার্বোহাইড্রেটের 30% পাচিত হয়ে গেছে, 50% প্রোটিন পাচিত হয়ে গেছে, পড়ে রয়েছে ফ্যাট এখনো পর্যন্ত। এবার ফ্যাটের ওপর ক্রিয়া করবে গ্যাস্ট্রিক লাইপেজ। ফ্যাটও আমরা যে ফ্যাটগুলো নিই, অর্থাৎ ঘি, তেল, চর্বি ইত্যাদি, এইগুলো আমাদের শরীরে অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না যতক্ষণ না সেই ফ্যাটটা ভেঙে আরো সরল কিছুতে পরিণত হবে। গ্যাস্ট্রিক লাইপেজ ফ্যাটকে ভেঙে দুটো জিনিস তৈরি করে, একটা হচ্ছে গ্লিসারল আর সেকেন্ড হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আর এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলই অ্যাকচুয়ালি আমাদের শরীরে প্রয়োজন হয়। ফ্যাট কোনো কাজে লাগবে না যতক্ষণ না ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত হবে। তাহলে গ্যাস্ট্রিক লাইপেজ এই কাজটা করে দেয়। এবার ফ্যাটও কি পুরোটা 100% পাকস্থলীতে হজম হয়ে যায়? না, ফ্যাটেরও 50% এই পাকস্থলীর রসের মাধ্যমে পাচিত হয়। তাহলে কি কি পড়ে থাকছে বাকি? কার্বোহাইড্রেটের 70%, প্রোটিনের 50%, ফ্যাটের 50% এখনো ভাঙেনি, এখনো সেটা পাচিত হয়নি, সেটা পরের স্টেপে গিয়ে পাচিত হবে। এরপরে যে উপাদানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রেনিন। অ্যাকচুয়ালি এটা আমাদের শরীরে নেই, মানে আমাদের শরীরে ক্ষরিত হয় না, এটা বাচ্চাদের শরীরে ক্ষরিত হয়। রেনিনের কাজ হচ্ছে দুধের মধ্যে যে প্রোটিন রয়েছে, দুগ্ধ প্রোটিন তাকে বলা হয়, সেটাকে ভঙ্গ করে হচ্ছে রেনিন। দুধের মধ্যে যে প্রোটিনটা থাকে তাকে বলা হয় কেসিনোজেন।
এই কেসিনোজেন প্রোটিনের ওপরে রেনিন কাজ করে সেটাকে কেসিনে পরিণত করে। ওকে, এই হচ্ছে রেনিনের কাজ। ফাইনালি এখানে আর একটা জিনিসের সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর। একে বলা হয়, এই যে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর, একে আবার বলা হয় ক্যাসেল ইন্ট্রেন্সিক ফ্যাক্টর, এটারই আর একটা নাম। আমরা যে খাবারটা গ্রহণ করছি তার মধ্যে যদি ভিটামিন বি 12 থাকে, ভিটামিন বি 12 যদি থাকে, তার উপরে এই ক্যাসেল ইন্ট্রেন্সিক ফ্যাক্টর কাজ করবে, দিয়ে সেই ভিটামিন বি 12কে নিয়ে যাবে হচ্ছে ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে গিয়ে এই বি 12 পাচিত হয়। এই ইন্ট্রেন্সিক ফ্যাক্টর খরিত হচ্ছে পাকস্থলীর মধ্যে, কিন্তু সেই ভিটামিন বি 12 এর উপর এটা কাজ করে, কিন্তু সেটা এইখানে হয় না, এখানে এটা মিশে যায়, দিয়ে সেটা ক্ষুদ্রান্তে যায়। ক্ষুদ্রান্তে যাওয়ার পর ভিটামিন বি 12 সেটা পাচিত হয়। এই ইন্ট্রেন্সিক ফ্যাক্টর পাকস্থলীর মধ্যে বি 12 এর ওপর যে কাজটা করে, সেটা না হলে সেইটা ক্ষুদ্রান্তে গিয়ে পাচিত হতো না। তো সেই কারণে এটা এইখানে ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ইন্ট্রেন্সিক ফ্যাক্টর পাকস্থলীতে কোনো কাজ করে না, শুধুমাত্র এই বি 12কে একটু সহজ সরল বানায়, যেটা পরে গিয়ে পাচিত হয়। ওকে, এত কিছু হওয়ার পরে, যে সমস্ত খাদ্যের উপরে কাজ করার পরে, সমস্ত যে পেপসিন, গ্যাস্ট্রিনোজেন, সমস্ত জিনিস এগুলো কাজ করে নিল, যেখানে দেখলাম যে আমাদের মধ্যে যে খাবারটা রয়েছে তার 30% কার্বোহাইড্রেট পাচিত হয়ে গেছে, সেটা আগেই হয়ে গেছে। এইখানে এসে প্রোটিন আর ফ্যাটের 50% পাচিত হয়েছে, বাকি যে 50% রয়েছে আর কার্বোহাইড্রেটের যে 70% রয়েছে, সেটা এখনো খাদ্যদ্রব্য হিসেবেই রয়েছে, একটা ভাঙা চোরা এরকম খাবার হিসাবে রয়েছে। সেই খাবারটাকে এইখানে বলা হবে কাইম। পাকস্থলীতে খাদ্যবস্তু পাচিত হওয়ার পরে যে অবস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে কাইম। এই কাইমের মধ্যে কি রয়েছে? 70% কার্বোহাইড্রেট রয়েছে, 50% প্রোটিন রয়েছে, আর 50% ফ্যাট রয়েছে। এবার এটা পরবর্তী স্টেপে যাবে, আর যখন পরবর্তী স্টেপে যাবে সেটাকে আমরা আর খাদ্যবস্তু বলবো না, সেটাকে বলে দেবো কাইম। ওকে, এরপরের যে জুসটা সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে অগ্নাশয় রস। অগ্নাশয় রস, ইংলিশে একে বলা হয় প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুস। ওকে, এবার যে খাদ্যবস্তুটা অর্থাৎ কাইম এবার পরবর্তী স্টেপে যাবে। পরবর্তী স্টেপ মানে আমি আগের দিন বলেছিলাম যে এরপরে সেটা চলে যাবে কোথায়? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে কাইম পৌঁছানোর পরে ফার্স্ট যে রসটা এসে পৌঁছয় সেটা হচ্ছে অগ্নাশয় রস। অগ্নাশয় থেকে একটা রস খরিত হয়, সেইটা এসে ক্ষুদ্রান্তে কাইমের সঙ্গে এসে মেশে। তো ফার্স্ট এই অগ্নাশয় রসের মধ্যে কি কি রয়েছে এটার সম্পর্কে একটু জানতে হবে। প্রতিদিন এটা কতটা ক্ষরণ হয়? প্রতিদিন এটা 1500 মিলিলিটার খরিত হয়। সেকেন্ড, এটা কিরকম, আম্লিক না ক্ষারীয়? অগ্নাশয় রস ক্ষারীয়, অর্থাৎ বেসিক। ওকে, এটা হচ্ছে ক্ষারীয়, এটা দীর্ঘী হবে, ক্ষয়াকার রয় দীর্ঘী, ক্ষারীয়। তাহলে এর পিএইচ কত? এর পিএইচ 8 থেকে 8.3 অবধি হয় পিএইচ। এটা হচ্ছে পিএইচ। পিএইচ 8 থেকে 8.3 এর মধ্যে হবে, অর্থাৎ
7-এর থেকে ওপরে উঠছে, 7-এর থেকে ওপরে উঠলে সেটাকে ক্ষারীয় বলবো, অর্থাৎ এটা একটা ক্ষারীয় প্রকৃতির রস। থার্ড, এতে কি কি উপাদান থাকছে? উপাদান, ফার্স্ট অফ অল, যেহেতু রস, যেহেতু এটা জুস, তার মধ্যে জল থাকবেই, জল থাকবেই। জল থাকে 97.6%। এই পরিমাণগুলো এক্স্যাক্টলি মনে না রাখলেও চলবে, পরীক্ষায় সেইভাবে আসে না, আমি জাস্ট বোঝানোর জন্য এগুলো বলছি, কিরকম জিনিসটা একটু যাতে ফিল করা যায়। ঠিক আছে, জল থাকবে। এবার থাকবে হচ্ছে কঠিন পদার্থ। কিছু কঠিন পদার্থ থাকে, বাকি যে অংশটা অর্থাৎ 2.4% কঠিন পদার্থ থাকে। এই কঠিন পদার্থের মধ্যে যে উপাদানগুলো আমাদের খাবারকে, অর্থাৎ কাইম যেটা গেছে ক্ষুদ্রান্তে, সেই কাইমের ওপর কাজ করে, অর্থাৎ কাইমকে আরো ভঙ্গ করে, সেইগুলো হচ্ছে ফার্স্ট অ্যামাইলপসিন, সেকেন্ড ট্রিপসিনোজেন, এবং এতক্ষণে আশা করছি এটা বুঝতে পারছো যে এইগুলো এক একখানা উৎসেচক। আর থার্ড প্যানক্রিয়াটিক লাইপেজ বা অগ্নাশয় লাইপেজ, এর ইংরেজি হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ। আগের দিনেই বলেছিলাম যে অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, অর্থাৎ এর দুটো অংশ রয়েছে, একটা অংশ থেকে হরমোন ক্ষরিত হয়, আর একটা অংশ থেকে এনজাইম ক্ষরিত হয়। যে এনজাইম যেটা যে জায়গা থেকে ক্ষরিত হয় তাকে এক্সোক্রাইন পার্ট বলা হয় বা বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়, আর অগ্নাশয়ের যেখান থেকে হরমোন ক্ষরিত হয় সেটাকে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইনিক গ্ল্যান্ড বলা হয়। তো স্বাভাবিকভাবে এইগুলো যদি এক একটা এনজাইম হয়, উৎসেচক হয়, এইগুলো অগ্নাশয়ের এক্সোক্রাইন অংশ থেকে ক্ষরিত হচ্ছে, তেমনিভাবে এন্ডোক্রাইন অংশ থেকে কিছু হরমোন ক্ষরিত হবে। সেই হরমোনগুলো কি কি? সেই হরমোনগুলো হচ্ছে গ্লুকাগন, এবং সেকেন্ড হচ্ছে ইনসুলিন, থার্ড হচ্ছে সোমাটোট্রপিন। সোমাটোট্রপিন এবং এইগুলো হরমোনগুলো আলাদা একটা চ্যাপ্টারে আমরা আলোচনা করব, এইখানে ডিটেলসে আমরা হরমোন সম্পর্কে আলোচনা করব না, কিন্তু আগের দিন কিছু কিছু কথা আমি এইগুলো সম্পর্কে বলে এসেছি। আমাদের দরকার এখানে এই যে উৎসেচকগুলো রয়েছে, এগুলো সবই উৎসেচক, এটা কি কাজ করবে সেটা সম্পর্কে জানা। অ্যাকচুয়ালি অগ্নাশয় রসে, আচ্ছা ফার্স্টে হচ্ছে ট্রিপসিন সম্পর্কে বলে দিচ্ছি, কারণ খুব ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিপসিনোজেন, তারপরে বাকিগুলো। অগ্নাশয় রসে অ্যাকচুয়ালি এই ট্রিপসিনোজেন যেটা ক্ষরিত হয় সেটা খাবারের ওপর কোনো কাজ করবে না। ট্রিপসিনোজেন পরবর্তীকালে, মানে অগ্নাশয়ের রসের মধ্যে যে ট্রিপসিনোজেন রয়েছে সেটা ট্রিপসিনে পরিণত হয়। ট্রিপসিন, সেই ট্রিপসিন অ্যাকচুয়ালি কাজ করে। এরপরে আরেকটা রস পড়ব যার নাম আন্ত্রিক রস। আন্ত্রিক রস, ঠিক আছে। আন্ত্রিক রস হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হয়, যেটা এই পরবর্তী যেটা আমরা পড়বো সেটা। তো আন্ত্রিক রসের মধ্যে একটা জিনিস থাকে যার নাম এন্টারোকাইনেজ। এন্টারোকাইনেজ, এই এন্টারোকাইনেজ ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে। তাহলে আবার বলছি,
তিনটে উৎসেচক এখান থেকে পাবো অগ্নাশয় রসের মধ্যে, সেটা হচ্ছে অ্যামাইলপসিন, থার্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে ট্রিপসিনোজেন, থার্ড হচ্ছে অগ্নাশয় লাইপেজ। ফার্স্ট আমরা আলোচনা করছি ট্রিপসিনোজেন সম্পর্কে। অগ্নাশয় রসে এটা ট্রিপসিনোজেন হিসেবে খরিত হয়, কিন্তু ট্রিপসিনোজেন অ্যাকচুয়ালি কোনো কাজ করবে না যতক্ষণ না সেটা ট্রিপসিনে পরিণত হয়। যখন ট্রিপসিনে পরিণত হবে তখন সেটা খাবারের ওপরে, অর্থাৎ কাইমের ওপরে, যে কাইমটা আমাদের ক্ষুদ্রান্তে এসছে তার মধ্যে কাজ করবে। তো ট্রিপসিন এলো, এদিকে ক্ষুদ্রান্তে কয়েকটা গ্রন্থি রয়েছে যেখান থেকে খরিত হয় আন্তরিক রস। সেই আন্তরিক রস এর মধ্যে একটা জিনিস থাকে এন্টারোকাইনেজ, সেইটা যখন এই ট্রিপসিনোজেনের সঙ্গে মেশে তখন ট্রিপসিন পরিণত হয়, আর তারপরে সেটা কাজ করবে। এবং এই সমস্ত কাজ কোথায় হচ্ছে? ক্ষুদ্রান্তের মধ্যে হচ্ছে। ট্রিপসিনোজেন এবার কি কাজ করবে? ট্রিপসিনোজেনের কাজ কি? ট্রিপসিন প্রোটিন ভঙ্গক, অর্থাৎ কাইমের মধ্যে এখনো যে 50% প্রোটিন রয়েছে তার উপরে এই ট্রিপসিন কাজ করবে, দিয়ে সেটাকে ভঙ্গ করবে। সেইটাই হচ্ছে এর প্রধান কাজ, এই ট্রিপসিনের প্রধান কাজ। ওকে, ট্রিপসিন সম্পর্কে বোঝা গেল। তো প্রোটিন ভঙ্গ হলো, এরপর যেটা আসছে সেটা হচ্ছে অ্যামাইলেজ, মানে হচ্ছে অ্যামাইলপসিন। অ্যাকচুয়ালি এই অ্যামাইলপসিনও নিজে কিছু কাজ করে না যতক্ষণ না এই অ্যামাইলপসিন অ্যামাইলেজে পরিণত হয়। ঠিক আছে, অ্যামাইলপসিন যখন অ্যামাইলেজে পরিণত হবে তখন এই অ্যামাইলেজ কার্বোহাইড্রেটের ওপর ক্রিয়া করবে। কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেট প্রথমে একদম 30% পাচন হয়েছে, তারপরে আর কোথাও পাচন হয়নি, সেটা সোজা এসে আমাদের ক্ষুদ্রান্তে পাচিত হয়। কার্বোহাইড্রেটের ওপরে অ্যামাইলেজ এটা কাজ করে, করে এটাকে মল্টোজে পরিণত করে। মল্টোজ, যেটা কার্বোহাইড্রেটের একটা সরলতম অংশ, অর্থাৎ এই মল্টোজ আমাদের শরীরে শক্তি হিসাবে কাজ করে। কার্বোহাইড্রেট ভেঙে মল্টোজে পরিণত হয়, যেটা অ্যামাইলেজের ফলে হয়, এবং অ্যামাইলেজ আসে অ্যামাইলপসিন থেকে। অ্যামাইলপসিন অ্যাকচুয়ালি উৎসেচকটার নাম, সেটাকে সক্রিয় করা। এটা যদি অ্যামাইলপসিনই থেকে যেত তাহলে সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকতো, সেটা কার্বোহাইড্রেটের ওপর কাজ করতো না। অ্যামাইলপসিনটা অ্যামাইলেজে পরিণত হয়, অর্থাৎ সক্রিয় হয়, আর সক্রিয় হয়ে সেটা কার্বোহাইড্রেটের ওপরে কাজ করবে, তারপর সেটা মল্টোজে পরিণত হবে। কার্বোহাইড্রেটটা মল্টোজে পরিণত হবে। এরপরে ফাইনাল যেটা থাকছে সেটা অগ্নাশয় লাইপেজ, এবং ফাইনালি যদি প্রোটিনের কাজ শেষ, কার্বোহাইড্রেটের কাজ শেষ, আর তাহলে অগ্নাশয় লাইপেজ অবশ্যই ফ্যাটের ওপর কাজ করবে। ফ্যাটেরও 50% এখনো বাকি রয়েছে। তো এই অগ্নাশয় লাইপেজ বা প্যানক্রিয়াটিক লাইপেজ ফ্যাটের ওপর ক্রিয়া করবে। ফ্যাট, আর ফ্যাটের সরলতম অংশ কি? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এটা অগ্নাশয়ের রসের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে, অগ্নাশয় লাইপেজের মধ্যে থেকে, এবং এটা সমস্ত কিছু যা হচ্ছে সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে। ওকে, এরপর যেটা পাবো আমরা সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস বা আন্তরিক রস। আন্তরিক রস, সরি প্যানক্রিয়াটিক রস কেন লিখছি, আন্তরিক রস হচ্ছে ইন্টেস্টাইনাল জুস। সরি, এর পরের উপাদান হচ্ছে, মানে পরের যেটা আমরা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আন্তরিক রস বা ইন্টেস্টাইনাল জুস। ফার্স্ট অফ অল
কতটা এটা ক্ষরিত হয়, ক্ষরণ কতটা হয়, ক্ষরণ হয় দিনে 1 থেকে 2 লিটার বা 1000 থেকে 2000 মিলিলিটার। যদি মিলিলিটারে লিখতে হয় তাহলে 1000 থেকে 2000 মিলিলিটার, যদি লিটারে লিখতে হয় 1 থেকে 2 লিটার। আচ্ছা, আগের গুলোতে আমি সব মিলিলিটারে বলেছি, যদি পরীক্ষায় প্রশ্ন লিটারে আসে তাহলে সেটা সেইভাবে কনভার্ট করে নিতে হবে। ওকে, এটা অবশ্যই দেখে নেবে পরীক্ষায় কিসে চাইছে, লিটারে না মিলিলিটারে। এবার হচ্ছে এটা কিরকম, আম্লিক না ক্ষারীয়। এর পিএইচ হচ্ছে গড় 8.3, অর্থাৎ 7 এর থেকে ওপরে এর পিএইচ। পিএইচ 7 এর থেকে ওপরে মানে এটা ক্ষারীয়। ওকে, এটা একটা ক্ষারীয় উপাদান। এতে যে উপাদানগুলো থাকে তাতে জল থাকবে 98.5% আর কঠিন পদার্থ থাকবে বাকিটা 1.5%। এই কঠিন উপাদানের মধ্যে যেগুলো থাকে অবশ্যই কিছু উৎসেচক থাকবে, উৎসেচক অবশ্যই কিছু থাকে। আরো যেগুলো থাকে, আরো কিছু জিনিস থাকে যাকে সক্রিয়ক বলা হয়। সক্রিয়ক বা ইংলিশে যাকে বলা হয় অ্যাক্টিভেটর। এই অ্যাক্টিভেটর বা সক্রিয়ক গুলোর নাম জানতে হবে। সেইগুলো হচ্ছে এন্টারোপেপটাইডেজ, 1 নম্বর হচ্ছে এন্টারোপেপটাইডেজ। ফার্স্ট হচ্ছে এন্টারোপেপটাইডেজ আর সেকেন্ড হচ্ছে এন্টারোকাইনেজ। এন্টারোকাইনেজের কাজ আগেই বলে এসেছি কি হয়। তো বোঝা যাচ্ছে অ্যাক্টিভেটর বা সক্রিয়ক হচ্ছে যেগুলো নিষ্ক্রিয় পদার্থগুলো ছিল সেইগুলোকে সক্রিয় করবে, যাতে সেইগুলো অ্যাকচুয়ালি খাবারের ওপরে কাজ করতে পারে। তবে এরা কাকে সক্রিয় করবে? এরা সক্রিয় করছে যে অগ্ন্যাশয় রসের যে উপাদানগুলো তাকে সক্রিয় করছে। এছাড়াও এই কঠিন পদার্থের মধ্যে কিছু উৎসেচকও রয়েছে, অর্থাৎ আন্তরিক রস 2 রকমের কাজ করে। 1 নম্বর কাজ, কিছু উৎসেচককে সে সক্রিয় করে, আর কিছু উৎসেচক মানে নিজেই কিছু উৎসেচক ক্ষরণ করে যেগুলো খাদ্যের ওপরে কাজ করে, কাইমের ওপরে কাজ করে। সেই উৎসেচকগুলো কি কি? উৎসেচকগুলোর নাম আমি এখানে লিখছি। 1 নম্বর হচ্ছে অ্যামাইনোপেপটাইড, ডাইপেপটাইড, পলিনিউক্লিওটাইড, এই প্রত্যেকটা 1 নম্বরে লেখার কারণ এই প্রত্যেকটা যে কটার নাম বলা হলো এগুলো সব কটা প্রোটিনের ওপরে কাজ করে। প্রোটিন অর্থাৎ আমাদের কাইমে যে 30% কার্বোহাইড্রেট, 50% প্রোটিন, 50% ফ্যাট এসে ক্ষুদ্রান্তে এসে পৌঁছচ্ছে, তার ওপরে যে ক্রিয়াগুলো করছে সেখানে এক রকমের উৎসেচক করছে না। প্রথমে দেখলাম যে আমাদের ক্ষুদ্রান্তে এসে মিশছে অগ্ন্যাশয় রসও এগুলোর ওপরে কাজ করছে, আন্তরিক রসও এর ওপরে কাজ করছে। অগ্ন্যাশয় রসের মধ্যে যে উৎসেচকগুলো রয়েছে সেগুলোও কাজ করছে, আর আন্তরিক রসের মধ্যে যে উৎসেচক রয়েছে সেগুলোও কাজ করছে। ফাইনালি সমস্ত কাজ করে বাকি যে অংশটুকু খাদ্যের কাইমের
উপাদান রয়েছে সেইগুলোকে এরা ভঙ্গ করছে। অর্থাৎ এখানে বলা যাবে না যে 50%-এর কতটার ওপরে এই আন্তরিক রসের উৎসেচকগুলো কাজ করছে, বলা যাবে না, কারণ দুটোর ওপরে সমানভাবে কাজ করছে এই আন্তরিক রসের উৎসেচক এবং আগে যেগুলো বললাম সমস্ত উৎসেচক। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে অ্যামাইলেজ। সুক্রেজ, মল্টেজ আর ল্যাকটেজ। আর যে কটার নাম 2 নম্বরে লিখলাম সেইগুলো সব কটার কাজ হচ্ছে কার্বোহাইড্রেটকে ভঙ্গ করা। কার্বোহাইড্রেট। ওকে। থার্ড লাইপেজ। এই লাইপেজের নাম ইন্টেস্টাইনাল লাইপেজ। ঠিক আছে। আগেরটা ছিল প্যানক্রিয়াটিক লাইপেজ, এটা হচ্ছে ইন্টেস্টাইনাল লাইপেজ, কারণ যেহেতু এই লাইপেজটা ইন্টেস্টাইন থেকে অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হচ্ছে সেই কারণে। এই লাইপেজ কাজ করে ফ্যাটের উপরে। ঠিক আছে। এবার আগের দিন আমি ক্ষুদ্রান্তের ছবিতে দেখিয়েছিলাম এরকম পেঁচানো 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 একটা অংশ, অনেক বড় একটা অংশ, সেটাকে যদি আমি সোজা করি সেটা একটা অনেক বড় অংশ রয়েছে, তার মধ্যে দিয়ে খাবারটাকে যেতে হবে। সেটা যদি পিচ্ছিল না হয় খাবারটা সঠিকভাবে সেখান দিয়ে যাবে না, যদি না যায় তাহলে এই উৎসেচকগুলো কাজও করবে না, যদি কাজ না করে বাকি যে অংশটা থাকছে সেটা পাচিত হবে না। তো এই কারণে মিউকাস বলে একটা পদার্থ এখানে থাকে। ক্ষুদ্রান্তে মিউকাস বলে একটা পদার্থ থাকে যেটা এই যে স্তরটাকে রক্ষা করে, যাতে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে কোনো ক্ষতি না হয়, খাদ্য যাতে সহজে যেতে পারে। ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে মিউকাসটা আসছে কোত্থেকে? দুটো গ্রন্থি থাকে আমাদের ক্ষুদ্রান্তে, যার নাম ব্রুনাস গ্রন্থি। এগুলো কোথায় থাকে, কিভাবে থাকে, এত কিছু জানতে হবে না, কারণ সেটা অনেক হাই লেভেলের হয়ে যাবে। আমার দরকার যেগুলো পরীক্ষায় আসতে পারে সেইগুলো, বা যেগুলো আসে পরীক্ষায় সেইগুলো। ঠিক আছে। ব্রুনাস গ্রন্থি রয়েছে, আর আছে হচ্ছে গোবলেট বলে একটা কোষ, যার থেকে এই মিউকাস ক্ষরিত হয়। ব্রুনাস গ্রন্থি এবং গোবলেট কোষ যে দুটো থাকে ক্ষুদ্রান্তের মধ্যে, তার থেকে মিউকাস ক্ষরিত হয়, এবং মিউকাসের কাজ কি, যাতে আমাদের ক্ষুদ্রান্তের ভেতরটা পিচ্ছিল হয়, খাদ্য বস্তু যাতে আটকে না যায়, যে কাইমটা তৈরি হয়েছে সেটা আটকে না যায়, সেটা সহজে যেতে পারে আর পরিপাক হয়। এরপরে ফাইনাল যে রসটা পাবো তার নাম পিত্ত রস, যাকে ইংরেজিতে বাইল বলা হয়। পিত্ত সম্পর্কে আগের দিন বলে এসেছি, এবার এখানে পিত্ত সম্পর্কে আরো ডিটেলসে কিছু দেখতে হবে। যেমন পিত্ত কিরকম, এটা ক্ষারধর্মী, অর্থাৎ এটা বেসিক। এর পিএইচ হচ্ছে 8 থেকে 8.6 এর মধ্যে হবে। পরীক্ষায় যদি এর মধ্যে কোনো একটা অপশন দেওয়া হয় তাহলে সেটা ঠিক হবে। পিত্তের মধ্যে কি থাকবে? পিত্তের মধ্যে যে উপাদানগুলো থাকে তার মধ্যে তাকে দুটো ভাগ করব। একটা হচ্ছে পিত্ত লবণ বা ইংরেজিতে হচ্ছে বাইল সল্ট, আর একটা ভাগ হচ্ছে পিত্ত রঞ্জক, যাকে ইংরেজিতে বলা হয় বাইল পিগমেন্ট। পিত্ত লবণগুলোর নাম কি কি? পিত্ত লবণগুলো হচ্ছে সোডিয়াম টরোকোলেট,
সোডিয়াম টরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোলেট। এগুলো হচ্ছে পিত্ত লবণ। ওকে, আর পিত্ত রঞ্জকের নাম খুব কমন, আমরা এটার নামটা জানি, সেটা হচ্ছে বিলিরুবিন। আর বিলিভার্ডিন। ওকে, এবার এই পিত্ত অ্যাকচুয়ালি কাজটা কি করে? পিত্তের মধ্যে যে পিত্ত লবণ থাকে সেইগুলো হচ্ছে ফ্যাটকে, এইগুলো ফ্যাটকে ভেঙে ছোট কণায় পরিণত করে। অ্যাকচুয়ালি এই পিত্ত লবণ ফ্যাটের ওপরে এমন কিছু কাজ করে না যার ফলে সেই ফ্যাটটা আমাদের শরীরের উপযোগী শক্তি উৎপাদন করে, না, সেটা কাজ করে না। ফ্যাটকে ছোট ছোট কণায় পরিণত করে, কারণ ফ্যাট অনেক বড় বড় কণা থাকে, সেটাকে ছোট করে এই পিত্ত লবণ। তারপরে যে যতগুলো আমি পিগমেন্টের নাম বললাম, এনজাইমের নাম বললাম, সেইগুলো ফ্যাটের উপরে কাজ করে দিয়ে সেটাকে পাচন ঘটায়। পিত্ত লবণ পাচন ঘটায় না, কিন্তু পাচন করতে সাহায্য করে সেটাকে ছোট ছোট মানে অংশে পরিণত করে। ওকে, পিত্তর যে রঞ্জক দুটো অর্থাৎ বিলিরুবিন এবং বিলিভার্ডিন, এই দুটো, বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ, যার কারণে আমাদের যে অপাচ্য খাদ্যবস্তু মল হিসাবে নিষ্কাশিত হয় সেটার কালার হলুদ হয়। বিলিভার্ডিনের কালার সবুজ। এবং এই দুটোকে এখানে আলোচনা করব না, যেখানে এটা প্রপার জায়গা হবে সেইখানে সেটা আলোচনা করা হবে। বিলিরুবিন বিলিভার্ডিন পিত্ত রঞ্জক, এইটুকু এটা মনে রাখতে হবে এইখান থেকে। ব্যাস, এরপরে যে পার্টটা রয়েছে আমি এই ভিডিওটা এই অবধি রাখছি। এর পরের পার্টে আমরা ভিটামিন, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইগুলোকে ভেঙে আমরা আলোচনা করব। অর্থাৎ সেই যে পার্টটা, সেটার একটা আলাদা নাম দিয়ে দেবো, যেটা হবে হচ্ছে নিউট্রিশন। তো নিউট্রিশন পার্টে ওগুলো আমরা আলোচনা করব। তো এই ভিডিওটাই অবধি থাকছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যদি কোথাও অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, যাতে আমি পরের দিনের ভিডিও যখন বানাবো সেইগুলোকে আগে বলে দিতে পারি, যে অসুবিধা যেগুলো হচ্ছে সেগুলোকে আমি বুঝিয়ে দিতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।